সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আমি আহমেদ সালেহীন। জাতি ভবিষ্যতে প্রত্যাশিত সংসদ দেখতে পাবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। জামাত ইসলামী জানিয়েছে, জনগণের স্বার্থ রক্ষায় তারা সংসদে সক্রিয় ভূমিকা রাখবে। তবে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সংসদে আলোচনার পথ বন্ধ হলে দাবি আদায়ের আন্দোলন রাজপথে গড়াবে। প্রাসঙ্গিক বিষয় নিয়ে আজকের সম্পাদকীয় প্রত্যাশার সংসদ। এ বিষয়ে কথা বলতে স্টুডিওতে উপস্থিত আছেন এস.এম. জাহাঙ্গীর হোসেন, সংসদ সদস্য বিএনপি, এবং সালাউদ্দিন আইয়ুবী, সংসদ সদস্য বাংলাদেশ জামায়াতে ইসলামী। দর্শক, আপনারা ওই আলোচনায় অংশ নিতে পারেন, এই জন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে। এছাড়া ফেসবুকের মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে জানিয়ে দিব আজকের প্রধান শিরোনামগুলো। ইসরায়েলে একের পর এক বিস্ফোরণ, মুহুর্মুহু বোমা হামলায় তেহরানে বাড়ছে প্রাণহানি। আক্রান্ত না হলে প্রতিবেশী দেশে আক্রমণ করবে না ইরান। রাতে বড় হামলার ইঙ্গিত যুক্তরাষ্ট্রের। জ্বালানি নিয়ে শঙ্কায় পাম্পে গাড়ির সারি, বাড়তি চাহিদায় সীমা বেঁধে দেয়ায় বিপাকে অনেকে। উদ্বিগ্ন না হওয়ার আহ্বান মন্ত্রীর। আসছে আরও 2টি তেলবাহী জাহাজ। পরিকল্পিত জাকাত বন্টনে 10 থেকে 15 বছরে দারিদ্র্য বিমোচন সম্ভব। এতিম ও আলেমদের সম্মানে ইফতারে প্রধানমন্ত্রী। রমজানকে লাভ লোভের মাস না করার আহ্বান। জনপ্রত্যাশা পূরণে বিএনপির এমপিদের প্রশিক্ষণ। সংসদকে অতীতের খারাপ সংস্কৃতি থেকে বের করার প্রত্যয়। প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার প্রস্তুতি সম্পন্ন। এবং ধর্ষণকারীরা নয়, ধর্ষণের শিকার কিশোরীকে হত্যা করেন সৎ বাবা। অপমান থেকে মুক্তি পেতেই খুনের পরিকল্পনা, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি। দর্শক, আগামী 12ই মার্চ বসতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের যে প্রথম অধিবেশন। সেই অধিবেশনে সংসদরা অংশ নেবেন এবং সংসদকে কার্যকর করার জন্য সরকার এবং বিরোধী দল সবাই কিন্তু বলছেন বা তারা প্রতিজ্ঞা করছেন, আশা প্রকাশ করছেন। সেই সংসদ আসলে জনপ্রত্যাশার পূরণ করবে কিনা, সেসব বিষয় নিয়ে আজকে আমাদের অতিথি আছেন 2 জন সংসদ সদস্য, একজন সরকারি দলের, একজন বিরোধী দলের। তাদেরকে আমরা অভিনন্দন জানাই আমাদের স্টুডিওতে। প্রথমে প্রশ্ন রাখতে চাই এস.এম. জাহাঙ্গীর, ঢাকা 18 আসনের সংসদ সদস্য বিএনপির যিনি রয়েছেন। আমরা জানতে চাই যে আজকে আপনাদের স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ একটা কথা বলেছেন যে সংসদ অধিবেশন দেখে জাতি আশ্বস্ত হবে, যেখানে অতীতের যে সংস্কৃতি সেগুলি থাকবে না। আপনারা সংসদকে কীভাবে কেমনভাবে সাজাতে চান? ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে আমি সময় টিভির সমস্ত শ্রোতাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। তো দেখেন, আমরা একটি গণতান্ত্রিক দেশ বাংলাদেশ। এই গণতান্ত্রিক দেশে মানুষের ভিতরে গণতান্ত্রিক ধারাবাহিকতা থাকবে, গণতান্ত্রিক প্রক্রিয়া থাকবে, এবং সংসদে এবং বাহিরে সব জায়গায় মানুষের ভিতরে গণতান্ত্রিক যে চর্চা, সেই চর্চাটা হবে। এটা কিন্তু জাতি আশা করে। দীর্ঘদিন যাবতে আমরা সেটা করে আসতেছিলাম, কিন্তু একটা পর্যায়ে কিন্তু সেখানে ক্র্যাকডাউন হয়েছে, সেখানে সেই জায়গাটা নাই। তো ধরেন এই গত 17 বছর যদি আমি ধরি, আমি বেশি অতীতে যাব না, কারণ আমরা 2 জন, আমার যে সহযোদ্ধা আছে আজকে আমাদের সালাউদ্দিন আইয়ুবী ভাই, উনিও নতুন সাংসদ, আমিও নতুন। তো কিন্তু ছাত্র রাজনীতি, 2 জনের ছাত্র রাজনীতির ইতিহাস আছে। তো যাই হোক, তো আমি যেটা বলছি যে ধরেন মানুষ দীর্ঘদিন আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি একটি সুন্দর সংসদ পাওয়ার জন্য এবং দেশে গণতান্ত্রিক চর্চা করার জন্য, মানুষের ভোটাধিকার ফেরত পাওয়ার জন্য। এতে আমাদের দেশের মানুষের অনেকগুলো মানুষের জীবন গেছে, হত্যা হয়েছে, জেল কেটেছে, নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে। এইভাবে আমরা যারা শুধু রাজনীতি করি, তারাই শুধু যে আমরা নির্যাতন নিপীড়নের শিকার তা কিন্তু না। এই রাজনীতির পরিক্রমার বাহিরেও কিন্তু মানুষ নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে। ধরেন যারা এই সরকারের, গত সরকারের, ফেসিবাদী সরকারের বিরুদ্ধচারণ করেছে, তারা সবাই কিন্তু সেই নির্যাতন নিপীড়নের শিকার। ধরেন আমি রাজনীতি করি, আমার পরিবার তো রাজনীতি করে না, কিন্তু আমার পরিবারও সেই রাজনীতির শিকার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে। তো সারা দেশের মানুষ, এই যে আমরা একটি ফেসিবাদ বিরুদ্ধে আন্দোলন করলাম, 101টি আন্দোলন করেছি, কাঁধে কাঁধ রেখে, হাতে হাত রেখে আন্দোলন করেছি, ফেসিবাদকে বিতাড়িত করেছি। তো দেশের মানুষ অধীর আগ্রহে বসেছিল একটি সুন্দর নির্বাচনের জন্য। একটি সুন্দর নির্বাচনও হয়েছে। আমি মনে করি যে বাংলাদেশে এই পর্যন্ত যতগুলো নির্বাচন হয়েছে, 91 সনের নির্বাচন সুষ্ঠু, সুন্দর, ভালো নির্বাচন হয়েছিল, এবং এবার যে নির্বাচন হলো সেটা আমি মনে করি অনেক ভালো নির্বাচন হয়েছে। কারণ দেখেন, আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন তাদের সীমাবদ্ধতার কথা আমরা জানি। এই 5ই আগস্টের পরে তাদের কতটুকু স্ট্রেংথ আছে সেটা আমরা জানি, কিন্তু জনগণ চেয়েছে এবং রাজনীতির দলগুলো চেয়েছে বলে কিন্তু
এত সুন্দর একটি নির্বাচন হয়েছে, সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা ছিল। এত বড় একটি নির্বাচন গেল, সেই নির্বাচনে কিন্তু সারা দেশে কোনো প্রাণহানি হয়নি, সেরকম কোনো আলোচিত কোনো ঘটনাও ঘটেনি। তো যার কারণে আমি দেশের মানুষকে ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি আপনি নির্বাচন, এবং সেই নির্বাচনের মাধ্যমে যে সংসদ আসছে, সেই সংসদে মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে, এটা জাতি প্রত্যাশা করে, এবং আমরা মনে করি সেই প্রত্যাশা পূরণের জন্য আমরা সবচেয়ে বেশি ভূমিকা রাখবো, কারণ আমরা যেহেতু সরকারি দল। তা মানুষ চায় কি, আমার এলাকার ঢাকা 18 সনের জনগণের কথা যে আমি বলি, তারা আমাকে নির্বাচিত করেছে, ভোট দিয়ে নির্বাচিত করেছে, তারা আশা করে যে তাদের সাংসদ যিনি সংসদে গিয়েছেন, তাকে সংসদে পাঠিয়েছেন, তিনি সংসদে তাদের সমস্যা নিয়ে আলোচনা করবে, দেশের আইন প্রণয়ন নিয়ে আলোচনা করবে, দেশের সামগ্রিক কল্যাণের জন্য যে কাজগুলো করা দরকার সেগুলো নিয়ে আলোচনা করবে। কিন্তু সেখানে আমাদের দেশের মানুষ অতীতে সেগুলো দেখতে পায়নি। তা আমি বিশ্বাস করি আগামী 12 মার্চ যে সংসদ বর্ষে ইনশাল্লাহ সেখানে তার প্রতিফলন ঘটবে। আর আজকে আপনি যেটা বললেন যে আমরা আমাদের দল আমাদেরকে প্রশিক্ষণের বিষয়টা আমি আসবো জাহাঙ্গীর ভাই। আমি আগে একটু প্রশ্ন করতে চাই সালাউদ্দিন আইয়ুবের কাছে। আমি এই প্রশ্নটা আমি আসবো আপনার কাছে। আর সংসদ বসছে 12 তারিখে সালাউদ্দিন ভাই, সেখানে আপনারা বলছেন যে সক্রিয় জনগণের স্বার্থ রক্ষায় সক্রিয় ভূমিকা আপনারা পালন করবেন। জামাত ইসলাম বলছে সক্রিয় ভূমিকা পালন বলতে আসলে আপনারা কি বোঝাচ্ছেন আর কীভাবে পালন করতে চান জনগণের স্বার্থে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সম্পাদকীয় সম্মানিত দর্শকবৃন্দ। বিশেষ করে আজকে আমাদের সাথে রয়েছেন এস.এম. জাহাঙ্গীর ভাই, বিএনপি সম্মানিত সাংসদ। আমরা জানি ডেমোক্রেসির মূল কথাই হলো অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, অর্থাৎ জনগণের জন্য, জনগণের দ্বারা জনগণের কথাগুলো বলা, এবং পুরো পৃথিবী সমাদৃত জনগণের কথা বলার জায়গা হলো সংসদ। জনগণ এই মুহূর্তে কী চায়, জনগণ এই মুহূর্তে যা চায় সেটা তুলে ধরাটাই হলো কাজ। সংসদটা সাধারণত আমাদের বাংলাদেশের একটা ট্রেন্ড হলো, আমরা গত যিনি প্রধানমন্ত্রী ছিলেন দেখেছি, আপনাদের সাংবাদিকরাও সেখানে সাংবাদিক সম্মেলনে গিয়ে মোটামুটি প্রধানমন্ত্রীর ক্রিটিসিজম বাদ দিয়ে ওনার প্রশংসা করতে করতে ওনাকে আকাশে উঠিয়ে ফেলা হতো। এটা মানুষের একটা ট্রেন্ড, ক্রিটিসিজমকে অ্যাকসেপ্ট করতে পারে না। অথচ সংসদ হওয়া উচিত পৃথিবীর সবচেয়ে ওর্স্ট জায়গা, যেখানে তার মন খুলে জনগণের পক্ষ থেকে কথাগুলো তিক্ত ভাষায় হলেও ওই সরকারকে রাইট ট্র্যাকে রাখার জন্য কথাগুলো বলার সুযোগ পাবে। কিন্তু দেখা যায় যখন সেখানে কথা বলা হয়, এই কথাগুলোতে যদি কোনো কারণে সরকারি সিদ্ধান্ত, সরকারি পলিসির জায়গা থেকে সংশোধনের জন্য চিন্তা করা হয়, উদ্যোগ নেওয়া হয়, কথা বলা হয়, সেটাকে সহ্য করা হয় না। আশা করব এবারে সংসদটা সেরকম হবে না। অবশ্যই মন খুলে সবাই কথা বলতে পারবে, সবার কথা থেকে দেশের জন্য, জনগণের জন্য মঙ্গলজনক যেটা, সেই সিদ্ধান্তগুলো সংসদ থেকে বেরিয়ে আসবে। সংসদে অতীতে যে দেখা গেছে সরকারি দল যে বিল নিয়ে এসেছে, সেই বিলগুলো শত আলোচনার পরেও সেই সিদ্ধান্তগুলো অনেকটা বাস্তবতা হয়ে আসছে। মন্ত্রিপরিষদের সিদ্ধান্ত অথবা সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা আইন মন্ত্রণালয়ের যেই সাজেস্টেড ইস্যুগুলো ছিল সেটা হয়েছে। অথচ সংসদ হওয়া উচিত পলিসি ডায়ালগের মূল জায়গা। এখানে এসে প্রয়োজনে বৈপ্লবিক একটা পরিবর্তন হবে, প্রয়োজনে মূল আইনের মৌলিক জায়গায় পরিবর্তন হবে, যদি দেশের প্রয়োজনে, জনতার প্রয়োজনে, জনগণের প্রয়োজনে হয়। কিন্তু অতীতে এটা হয়নি। অতীতে যেটা হয়েছে, আগের সিদ্ধান্তগুলো এখানে হ্যাঁ না ভোটে একটা ফর্মাল জায়গা থেকে বাদ দিয়ে আমি বলবো যে ফর্মালিটি, আর কিছু না। সংসদের এইটা এরকম ছিল, এই ফর্মালিটি না হয়ে ছিল যে আমি আসলে হ্যাঁকেই পাস করব, হ্যাঁকেই পাস নাকেই পাস করব। এবং এই জন্য এবারও মানে আমাদের জাহাঙ্গীর ভাইরা একটা অ্যাবসলিউট মেজরিটি পেয়েছে, তাদেরও সুযোগ আছে বিরোধী দলের কোনো কথা না শুনে নিজেরা যা খুশি তাই করতে পারবে। কিন্তু এখানে না, কিন্তু তারা কিন্তু বলছে, তাদের নেতৃত্ব বলেছে যে আমরা সবাইকে নিয়ে কাজ করতে চাই। সাধুবাদ জানাই, বিশেষ করে আজকে সালাউদ্দিন আহমেদ খুব চমৎকার কথা বলেছেন। অতীতের সংসদের যে চিত্র সেটা থাকবে না এখানে। সেখান থেকে দেশের প্রয়োজনে দেখেন, এই জেনজি বা এই নিউ জেনারেশন এবার যেই বিপ্লব নিয়ে এসেছে, বিপ্লবে তারা যে সামনে থেকে ভূমিকা রেখেছে, এর মধ্য দিয়ে প্রমাণিত হয় অনেক নতুন নতুন সাংসদ দেখবেন, অনেক নতুন নতুন আইডিয়া দিতে পারবে, যেগুলো দেশের জন্য, জনগণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। কিন্তু অনেক সময় দেখা যায় এটাকে ক্রিটিসাইজ করা হয় যে তুমি কি বলতে পারবা, তোমার কি হয়েছে, কতটুকু এক্সপিরিয়েন্স আছে। এই জায়গা থেকে আমি মনে করি যে এবারে সংসদটা সকলের জন্য প্রয়োজনের উপযোগী উন্মুক্ত সুযোগ করে দিবে। সেই সুযোগের মধ্য দিয়ে দেশের কথাগুলো, মানুষের কথাগুলো সেখানে উপস্থাপিত হবে, এবং সেখান থেকে প্রয়োজনে পূর্ব নির্ধারিত আলোচনা পরিবর্তন করে
প্রয়োজনের আলোকে সংশোধিত বিষয়টাকে গ্রহণ করা হবে। এটা আমাদের জন্য আমি বেশ কয়েকটা পয়েন্টে আসবো সাদুন ভাই, কিন্তু এর আগে আমি বলতে চাই যে আপনি যে সরকারের কথা বললেন, যে সরকার তো যেহেতু বিএনপি সরকার গঠন করেছে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে, এবং তাদের একটা সুযোগ আছে, তারা ইচ্ছা মতো তাদের বিল পাশ করা বা তারা সংসদে যেভাবে চাইবে সেভাবে হবে। কিন্তু এটাও তো আমরা অতীতে দেখেছিলাম 2014 সাল থেকে একদম 24 জুলাই পর্যন্ত গৃহপালিত বিরোধী দল ছিল, সেখানে আমরা দেখেছি বিরোধী দলের অবস্থা। সেখানে আপনারা কিভাবে নিজেদের ভূমিকা রাখবেন, যদিও আপনি একটু ক্লিয়ার করেছেন, কিন্তু আমি জানতে চাই আসলে যে সেই জায়গাটা আসলে বিরোধী দল কিভাবে কি করবে। জি, আপনারা ইতিমধ্যে জেনেছেন বাংলাদেশ জামায়াত ইসলামী চাচ্ছে যে যৌক্তিক সমালোচনা, শুধুমাত্র সমালোচনার জন্য সমালোচনা নয়, আর একটা মানে শ্যাডো ক্যাবিনেট দাঁড় করানোর চিন্তা করেছে জামাত ইসলামী, এবং ইতিমধ্যে একটা ফরম্যাট তৈরিও করেছে জামাত ইসলামী। শ্যাডো ক্যাবিনেট অর্থাৎ ছায়া মন্ত্রিসভার কাজ হবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, মন্ত্রী এবং সরকারের সিদ্ধান্তগুলোর আলোকে কি বিষয় এখান থেকে সমালোচনা করা যায়, তার যৌক্তিকতা কি, প্রয়োজনে অল্টারনেটিভ কি। ধরুন সরকার একটা বড় প্রজেক্ট একনাকে পাশ করলো, এটার লজিস্টিক সব কিছু চিন্তা করে জামাত ইসলামী মনে করলো যে এটা দেশের জন্য এই দিক থেকে ক্ষতিকর, সেটার লজিক তুলে ধরে এই ক্ষতিকর দিকটাকে পাল্টে দিয়ে এটাকে ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য একটা অল্টারনেটিভ যে সাজেশন সরকারকে দেওয়ার মধ্য দিয়ে সংসদে এবং প্রয়োজনে রাজপথে সরকারের কাছ থেকে দেশের প্রয়োজনে দেশের জনগণের জন্য ভালো দিকটাকে তুলে নিয়ে আসা হলো জামাত ইসলামীর কাজ হবে। এই জামাত ইসলামী আলহামদুলিল্লাহ, আপনারা একমত হতে আমি আশা করি খুব বেশি দ্বিধা করবেন না। জামাত ইসলামী সবসময় একাডেমিক জায়গাটাকে প্রায়োরিটি দেয়, এবং একাডেমিক জায়গায় যখন টেবিল ওয়ার্ক করে কোনো ডিসিশন নিয়ে কথা বলা হবে শুধুমাত্র রাজনীতির স্বার্থে, শুধুমাত্র সাংবাদিকের প্রশ্নের উত্তরে আগে থেকে কোনো প্রিপারেশন ছাড়া যে কথাগুলো বলা হয়, এগুলোর আসলে কোনো বেসিক থাকে না। এগুলো তাৎক্ষণিকভাবে যে কথাগুলো বলা হয়, অনেক সময় কথার পৃষ্ঠে কথা হয় অথবা অর্থহীন কথাও বলা হয়। সেই কথা না বলে যদি পরিকল্পিতভাবে ছায়া মন্ত্রিসভা কাজ করতে পারে এবং কার্যকর ভূমিকা রাখতে পারে, সরকার এই ক্রিটিসিজমটাকে অ্যাকসেপ্ট করে, প্রয়োজনে অল্টারনেটিভটাকে অ্যাকসেপ্ট করে, তাহলে এই সংসদ প্রাণবন্ত হবে, দেশের জন্য পৃথিবীর কাছে একটি সত্যিকার অর্থে আদর্শ হয়ে থাকবে ইনশাআল্লাহ। জাহাঙ্গীর ভাই, আপনি তো বলবেন যে আপনি এই কথাটা বলছিলেন যে আপনাদের আজকে তো প্রশিক্ষণ হয়েছে, 2 দিন ব্যাপী প্রশিক্ষণ, সেখানে আজকে আপনাদের সেশন ছিল, সেখানে আপনারা কি প্রশিক্ষণ নিয়েছেন আগামী সংসদকে কার্যকর করার জন্য জানতে চাই। দেখেন, আমাদের দলের চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব কিন্তু সবসময় একটি কথা বলেন যে অতীতকে আমরা ভুলে যাব, অতীতে কি হয়েছে না হয়েছে সেগুলো ভুলে আমরা নতুন করে শুরু করব। আর এই যে বিরোধী দলের সাথে সরকারি দলের যে একটা বৈষম্য থাকে, বিরোধী দলের সাথে সরকারি দলের যে একটা বাজে সম্পর্ক থাকে, সেই সম্পর্কটা আমরা দেশের স্বার্থে, জনগণের স্বার্থে সেই জায়গাটা আমরা ভালো সম্পর্ক করতে চাই, এবং সবাইকে আলোচনার টেবিলে নিয়ে এসে আমরা সবাইকে নিয়ে রাজনীতিটা করতে চাই। এই দেশের উন্নয়ন করতে হলে, দেশের ভাগ্যের পরিবর্তন করতে হলে আমাদের সকলের সহযোগিতা দরকার আছে। যেমন আমরা সরকারি দলে যেমন বিরোধী দলের দরকার আছে, বিরোধী দলের সরকারি দল। যেমন আমাদের নেতা কিন্তু প্রথমেই বলেছিলেন যে আমরা যদি নির্বাচিত হই আমরা প্রয়োজনে ঐক্যমত্যে সরকার করব, সবাইকে নিয়ে আমরা একটা সরকার পরিচালনা করবো। যাই হোক, তো সেই ক্ষেত্রে আমরা মনে করি যে এই সংসদকে কার্যকরী করার জন্য অতীতে যেভাবে হয়েছে সেভাবে না, আমরা অ্যাবসলিউটলি কার্যকরী করার জন্য যা যা করা দরকার আমরা সেটাই করবো। এবং যার কারণে আপনি জানেন আমাদের 296 জন এমপির মধ্যে আমাদের 219 জন এমপি কিন্তু নতুন, একদম 146 জন নতুন না, আপনার 209 এর মধ্যে 146 জন নতুন আপনাদের। না, আমি টোটাল বলছি, আমি টোটালটা বলছি, টোটালটা বলছি। তো কাজেই এখানে আমরা যারা নতুন আসছি, স্বাভাবিক কারণে সংসদের ওখানে যে কার্যপ্রণালী আছে, সংসদের এখানে যে কার্যক্রমগুলো আছে সেগুলো সম্বন্ধে আমাদের হয়তো ওরকম ধারণা নাই, বা আমরা কখনো যাইনি। নতুন হিসাবে আমরা যাতে সেখানে গিয়ে একটা সাংসদ সুলভ আচরণ করতে পারি, আমাদের আচরণে যাতে কোনো ভুল না হয়, আমরা যাতে সেখানে যা যা করণীয় আমরা সেটাই যদি আমরা কোনোভাবে যাতে সেটাকে আমরা রাজপথ না মনে করি। আমি কথাটা বুঝি, কারণ ধরুন আমরা যারা নতুন আসছি আমরা তো সবাই সেভাবে আমরা প্রশিক্ষিত না, বা আমরা ওখানে কি আচরণ করা দরকার, আমাদের বিহেভিয়ারটা কী হবে, আমাদের এখানে কথা বলার স্টাইলটা কী হবে, আমরা কোন কোন আলোকে আমরা সেখানে কি করতে পারবো, এগুলো সব কিছু আমার জানা দরকার। হ্যাঁ, আমরা হয়তো এমনি জানার চেষ্টা করি, যখন সাংসদ হয়ে গিয়েছি, জনগণ ভোট দিয়ে নির্বাচিত করেছে, তখন থেকে আমরা চেষ্টা করছি নিজেরাই জানার জন্য বা নিজেরা করার জন্য। কিন্তু পার্টির একটা দায়িত্ব আছে, সেই পার্টির দায়িত্ববোধ থেকে আমাদেরকে ডেকে আমাদেরকে একসঙ্গে মিটিং করে আমাদের এই প্রোগ্রামগুলো দিয়েছে, বলেছে, এবং আমরা সেখান থেকে শিক্ষা নিয়েছি, বা আমরা সেখান থেকে শিক্ষা নিব যে আমরা সংসদে যাতে আমরা একজন পুরাতন কর্মীর মতোই যাতে আমরা কাজ করতে পারি, আমরা যাতে আমাদের দ্বারা যাতে কেউ স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারে যাতে কেউ কোনো আঘাতপ্রাপ্ত না হয়। তো এই সমস্ত ব্যাপারগুলো জানার জন্য, বলার জন্য কিন্তু আমাদেরকে একসঙ্গে ডেকেছে। এবং একটা বিষয় সেটা হচ্ছে যে আপনাদের যিনি দলীয় প্রধান এবং প্রধানমন্ত্রী, তিনি তো দীর্ঘদিন লন্ডনে ছিলেন এবং খুব পশ জায়গায় ছিলেন বলা যায়।
এবং সেখানে সংসদ দেখেছেন, তিনি বিভিন্ন সময় টেলিভিশনে সংসদের অধিবেশন দেখতেন, তিনি নিজেও কিন্তু বলেছেন এই বিষয়গুলি। আজকে শুনেছি যে সেই বিষয়গুলো যে আপনাদের বিদেশি বা আন্তর্জাতিক সংসদ কীভাবে চলে, কীভাবে তারা কার্যকর করে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। সেখান থেকে কী শিক্ষা নিয়েছেন আসলে আপনারা? ধরেন পৃথিবীর ইতিহাসের দিকে আমরা তাকাই, লন্ডনের সংসদ হলো পৃথিবীর সবচেয়ে কার্যকরী সংসদ, যেখানে একটা লিখিত একটা সংবিধানও কিন্তু নাই, তারপর রাষ্ট্র পরিচালিত হচ্ছে। আমার নেতা জনাব তারেক রহমান সাহেব সেই দেশে ছিলেন এবং উনি কিন্তু এই 17 বছর থেকে ওখানে সেখানকার পারিপার্শ্বিক সমস্ত কিছু অ্যাবজর্ব করে সেই জায়গাগুলো সে কিন্তু ওন করেছেন এবং সে নিজের মতো করে সেগুলো দেখেছেন। কাজেই স্বাভাবিক কারণে ওনার মাথায় বা ওনার চিন্তা চেতনায় একটি ভালো কিছু এসেছে এবং সেই ধারণা থেকে আমাদেরকে এই প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন। তা এখন স্বাভাবিক কারণে আমরা যেটা ভালো সেটা আমরা নিয়েছি, বা আমরা যেটা ভালো সেটাই আমাদেরকে বলা হয়েছে। আমরা সেই কাজগুলো আমরা হয়তো এক সংসদের মাধ্যমে আমরা লন্ডনের মতো সেই সংসদে আচার আচরণ করতে পারবো না, কিন্তু আমাদের চেষ্টা করতে কোথায়, আমাদের সাংসদ নেতা সেটাই আমাদেরকে শিখিয়েছেন, সেটাই আমাদের বলার চেষ্টা করেছেন যে না, আমরা যেটা শুরু করেছি সেটা ভালোভাবে শুরু করব এবং এটাতে এই বেনিফিটটা যাতে বাংলাদেশ পায় এবং পরবর্তীতে এই 5 বছর আমরা সুন্দরভাবে যদি এটা পরিচালিত করতে পারি, আমরা সরকারি দল বিরোধী দল আমরা যদি একসঙ্গে থাকতে পারি, এটা আস্তে আস্তে আমরা একদিনে হয়তো লন্ডন হয়ে যাবে না, কিন্তু একসময় সেই লন্ডনের সংসদের মতো এই সংসদ হতে বাধ্য হবে। আর সেটা আমাদের আচরণের উপরে, আমাদের সাংসদদের আচরণের উপরে নির্ভর করে। কাজেই আমরা সেইভাবেই এই ব্যাপারটা আমরা দেখছি এবং আমরা মনে করি যে আজকে আমরা সেখানে কথা বলার পরে আমাদের সিনিয়র যে সাংসদরা আছেন তারা আমাদের সাথে যেভাবে কথা বলেছেন, আমাদের কোন ধারায় কিভাবে কথা বলতে হবে, কখন কি কথা বলতে হবে, কিভাবে এই সমস্ত কিছু আমাদের তারা ব্রিফ করেছেন। তো সেইখান থেকে আমরা অনেক কিছু শিখেছি। আশা করি আমরা সংসদে গিয়ে তার প্রতিফলন করতে পারবো এবং আমাদের মাধ্যমে যাতে আমরা যেহেতু সরকারি দল, আমাদের অনেক কিছু বিবেচনা রেখে আমাদের সেই কথাবার্তা বলতে হবে। পাশাপাশি আমাদের ভাইরা আছে, আইবি ভাইরা আছে, বিরোধী দলে থাকবেন, তারাও দেশের যৌক্তিক স্বার্থে, দেশের স্বার্থে যৌক্তিক যেই জায়গায় কথা বলা দরকার তারাও কথা বলবেন, আমরাও কথা বলবো এবং দুইজনের আলোচনা পর্যালোচনা করে আমরা সংসদে একটি ভালো সিদ্ধান্ত নেব। তারা কিন্তু বলছে যে যৌক্তিক সমালোচনা করবে তারা। অবশ্যই বিরোধী দল তো সেই যৌক্তিক সমালোচনা অবশ্যই করবে, আমরা সেটা ওন করি। এবং আমরা যদি কোনো প্রস্তাবনা যদি দেখা গেল যে আমরা আলোচনার মাধ্যমে, ধরেন একটা প্রস্তাবনা আসলো সংসদে, সেই প্রস্তাবনা আলোচনার মাধ্যমে যদি দুই পক্ষ এক হয়ে যায়, ভালো সবার জন্য যেটা মঙ্গল করে আমরা সেটাই তো করব। আমরা সরকারি দল আছে বলে গায়ের জোরে আমরা একটা কিছু চাপায় দিব, আমরা কিন্তু সেই ধরনের সংসদ হতে চাই না, আমাদের নেতাও সেটা চায় না, কোনোভাবেই চায় না। অতীতে আমি তো বলছি, অতীত থেকে আমরা শিক্ষা নিয়ে আমরা সুন্দর একটি পরিবেশে আমরা আগামী দিন পথ চলবো এই সংসদে এবং দলের বাহিরেও, যে অর্থাৎ সংসদে এবং বাহিরে দুইটা জায়গায় আমাদের যদি আমাদের এই সহমর্মিতাটুকু থাকে এবং দেশের কল্যাণে যদি আমরা কাজ করতে চাই, তাহলে আমাদের এই কাজগুলো করতে হবে। ওনারা ওনাদের জায়গা থেকে যেটা বিরোধিতা করার কথা বা যেটা অপোজ করার কথা সেটা করবে। আমরা যদি যুক্তিতর্ক দিয়ে তাদেরকে বোঝাতে পারি, সে তো এই দেশের বাইরে কেউ নয়, এই দেশেরই মানুষ। উনি যে দেশের জনগণের কল্যাণে কাজ করে, আমি তো সে একই জনগণের কল্যাণে কাজ করি। এই দুই কল্যাণ যদি এক হয়ে যায় তাহলে তো সেখানে কোনো সমস্যা থাকবে না। আশা করি আমরা ভালো একটি সংসদ দেখতে পাবো এবং আগামী দিনে। কিন্তু জনগণ কিন্তু গৃহপালিত বিরোধী দল দেখতে চায় না, সেটা কিন্তু আমরা দেখেছি। হ্যাঁ, আমি তো সেটা বললাম, আমি তো সেটা বললাম যে গৃহপালিত কেউ করতেও চায় না, আমাদের নেতা সেটা কোনোভাবেই চাচ্ছেন না। আমরা সরকারে আসছে বলে যে আমরাই সব কিছু করবো আর বিরোধী দল কিছুই করতে পারবে তা না। আমরা সেখানে আলাপ আলোচনার মাধ্যমে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, জনগণের কল্যাণে আমরা সবসময় একমত হয়ে কাজ করব। হয়তো একসময় ওনাদের প্রস্তাবনাটা এগিয়ে আসলে সেটা আমরা মেনে নেব, বা আমাদের প্রস্তাবনাটা এগিয়ে থাকলে সেটা ওনারা মেনে নেবে, এটি স্বাভাবিক। যে স্বাভাবিক আলোচনা পর্যালোচনা করি আমরা একটা সিদ্ধান্ত উপনীত হবো আশা করি। জি সালাউদ্দিন ভাই, আপনি একটু বলবেন যে আপনারা তো 19 ফেব্রুয়ারি একটা ওরিয়েন্টেশন প্রোগ্রাম করেছিলেন, সাংসদদের এটা প্রশিক্ষণ বলা যায় আর কি, আপনাদের যারা নতুন সাংসদ হয়েছে বা সবাইকে নিয়েই করেছিলেন, তো সেইখানে আসলে আপনারা কি কি নির্দেশনা পেলেন? ধন্যবাদ আপনাকে। বাংলাদেশে দেখা যায় রাজনীতিতে যারা সংসদ হয়, একটা ট্রেন্ড হলো আসলে, মানে এটা আমাদের কাছে যেটা মনে হয় একেবারে খুব ভালো মানের বিতার্কিক যারা হয়, যারা আসলে সংসদে গেলে খুব ভালো কথা বলতে পারতো, কথা বলার কথা ছিল, এই মানুষগুলি একটু কমই সংসদে যায়। এই মানুষগুলি আপনাদের মতো চেয়ারে বসে এরা সাংবাদিক হয়ে যায়। আমি দেখেছি অনেক যারা কথা বলে তারা ডিবেটর, আগে যারা ডিবেট করতো তারা এসে সাংবাদিকতা করে। আর বাংলাদেশের একটা বড় অংশ পারিবারিক বা পরিবারতন্ত্রের মধ্য দিয়ে সংসদে যায়, যে কারণে এই ট্রেনিংটা যেটা দেখবেন আপনি অক্সফোর্ড ইউনিয়নে, মানে খুব ভালো মানের একটা বিতর্ক হয় কিন্তু, এবং অক্সফোর্ড ইউনিয়নের সেরা বিতার্কিকরা পরবর্তীতে মানে ইউএস এর মতো জায়গায় প্রেসিডেন্ট হয়েছে, একাধিক ব্যক্তি। এবং দেখবেন উইনস্টন চার্চিলের
একটা বিখ্যাত ভাষণ দ্বিতীয় বিশ্বযুদ্ধকে পরিবর্তন করে দিয়েছে, চেঞ্জ করে দিয়েছে। উইনস্টন চার্চিল কোথা থেকে এসেছে, কীভাবে পরিবর্তন হয়েছে, তার এই মেকানিজম অফ স্পিচ যেটাকে বলে, যে এটা মানে ওরাল ম্যাজিক বলতে পারেন আপনি এটাকে, একটা ওরেটর যাকে বলা হয়, যে এই যে একটা ইয়ে থাকে, আপনি সংসদ যখন একটা কথা বলবে মন্ত্রমুগ্ধের মতো সবাই শুনবে, তার যুক্তি তথ্য উপস্থাপনা সবাইকে মুগ্ধ করবে, এরকম ব্যক্তিরা কেন যেন সংসদে যেতে পারে না, বাংলাদেশের রাজনীতির মার পেঁচ আমি যা বললাম এইগুলো কারণে। তো এই প্র্যাকটিসটা না থাকার কারণে আপনি দেখবেন ব্রিটিশ পার্লামেন্টারি ডিবেট বিশ্ববিখ্যাত, ইভেন এশিয়াতেও, এশিয়ার বিভিন্ন দেশে এশিয়ান পার্লামেন্টারি ডিবেট 3x3 যে পার্লামেন্টারি ডিবেট ফরম্যাট আছে, আপনি ডিবেট যারা করে তাদের কাছে দেখবেন খুবই ভালো মানের এবং খুব ভালো বিতর্কে সেখান থেকে উঠে আসে, তৈরি হয়। এই মানুষগুলো যদি যাইতো আসলে পার্লামেন্টটা মানুষের কাছে খুব উপভোগ্য হতো। এখন যেটা হয় যে আসলে নিজের দলের বাইরে কথা বলার সুযোগটাও কম থাকে, বলতে গেলে তার মধ্যে একটা ইতস্তত বুথ কাজ করে, অনেকের মধ্যে এই ক্রিয়েটিভিটি ওর এটার কোয়ালিটি থাকার পরেও সে এক্সপ্রেশনটা দিতে পারে না, কারণ হলো এটা তার দলের বিরুদ্ধে, ব্যক্তির বিরুদ্ধে, তার কোনো মন্ত্রীর বিরুদ্ধে, তার মনের মধ্যে মানে একটা যার যন্ত্রণা আছে কিন্তু যন্ত্রণা সে এক্সপ্রেস করতে পারে না। এই জায়গায় একটা ইয়ে আছে সংসদের, আমি এই জায়গাটা বলবো। দ্বিতীয় যেটা আমি বলি বিরোধী দলের ক্ষেত্রে একটা দুর্বলতা তৈরি হয়, সেটা হলো যে বিরোধী দলও কিন্তু একটা দল, ডিসিশনটা বিরোধী দলীয় যে ফোরাম সেখানে তৈরি হয়, এই ফোরামের বাইরে গিয়ে তাকে কথা বলাও কিন্তু কঠিন। সেই জায়গা থেকে দুই দলের একটা বাংলাদেশের এই ইয়েতে আছে। তো ইন্টারন্যাশনালি যে ডিবেট, যেই পার্লামেন্টারি একটা বিরাট বিতর্কের জায়গা তৈরি হয়, সেখানে আলোচনা হয়, সমালোচনা হয়, সেই সুযোগটা বাংলাদেশে কিছুটা তখন কমে যায়। আপনি যে প্রশ্নটি করছিলেন সেটা হলো যে আমাদের যে ট্রেনিং হয়েছে, আমাদের সকল ট্রেনিংয়ের বেসিক জায়গা থাকে হলো যে কোনো একটা আদর্শকে খুব সুপ্রিম জায়গায় তুলে ধরা। আমরা প্রত্যেক ব্যক্তি যখন যেখানে যে কাজ করি, আমাদের টার্গেট থাকে আমাদের মূল আইডিওলজি যেটা, এই আইডিওলজি যে কোনো ব্যক্তি দেখে এখান থেকে আকৃষ্ট হবে, অ্যাট্রাকশন ফিল করবে। এই অ্যাট্রাকশনের জায়গা থেকে তার নিজেকে রেডি করার জন্য যত মেকানিজম, যত কারিগরি সহযোগিতা, এটা সেন্ট্রালি অথবা লোকালি সাপ্লাই করা হয় এবং সে আলোকে ব্যক্তি তার নিজেকে তৈরি করে এবং সেই আলোকে সব জায়গায় যায়। যেহেতু আমরা সংগঠনের মোটামুটি বড় একটা পার্ট, 68 জন সংসদ সদস্য যাচ্ছি, সুতরাং সংসদটাকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাওয়ার জন্যে যেই মেকানিজমগুলো দরকার, কারিগরি সহযোগিতাগুলো দরকার, কিভাবে দেওয়া হবে, কি প্রক্রিয়া দেওয়া হবে, সেটা নিয়ে মূলত আলোচনা হয়েছে। সংসদে কিছু বিষয় আছে যেগুলো আমাদের কাছে নতুন, আমরা যারা নতুন সংসদ হয়েছে আমাদের কাছে নতুন, যেমন 71 বিধিতে আলোচনা, তারপরে পয়েন্ট অফ অর্ডারের বিভিন্ন আলোচনা হয়, বিশেষ করে রুলস অফ প্রসিডিউর, যেটা সংসদের একজন মানে হুইপ যারা হবে, হুইপের বাইরেও স্পিকার যারা হবে, তাদের সাথে কেমন আচরণ হবে, কি আচরণ হবে, এগুলো কিন্তু রুলস অফ প্রসিডিউরে খুব সুন্দর করে বলা আছে। এই কথাগুলো প্র্যাকটিক্যালি যারা সংসদে ছিলেন তারা এসে সেখানে কথা বলেছেন। এর বাইরে বিশেষ যে অধিবেশনগুলো, যেমন বাজেট অধিবেশনে একজন পার্টিসিপেন্ট অর্থাৎ সংসদ সদস্য কিভাবে অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে পারবে, সেখানে কার কথাগুলো কিভাবে গ্রাহ্য হবে, রাষ্ট্রপতির ভাষণের মধ্যে দিয়ে যাত্রা শুরু হবে, সে যাত্রায় একজন সংসদ সদস্য তার প্রাথমিক কাজগুলো কীভাবে করবে, কথাগুলো কীভাবে বলবে, একেবারে ধরে ধরে প্রত্যেকটা বিষয়কে সেখানে উপস্থাপন করা হয়েছে। বড় অংশ ছিল হলো প্রশ্ন উত্তর পর্ব। আমাদের সবাই তো কম বেশি রাজনীতি করে এসেছে, সংসদ সদস্য হিসেবে না থাকলেও অধিবেশনগুলো দেখেছে, সেই জায়গা থেকে তার মনের মধ্যে যে প্রশ্নগুলো ছিল, কথাগুলো ছিল, সেগুলো জিজ্ঞাসা করা হয়েছে, উত্তর এসেছে, পারস্পরিক কথার মধ্য দিয়ে অনেক বিষয় সেখান থেকে সমাধান এসেছে এবং মক একটা পার্লামেন্টও সেখানে হয়েছে। খুব মজাদার একটা পরিবেশ ছিল এবং সেখান থেকে সবচেয়ে বড় শিক্ষা যে ছিল যে আদর্শিক জায়গা থেকে যারা সিনিয়র রয়েছে তাদের সাথে কেমন আচরণ হবে, সরকারের বিভিন্ন পার্ট যারা সেখানে থাকবে, সংসদে যারা থাকবে, তাদের সাথে আমাদের আচরণগত ইয়েটা কীভাবে হবে, সেই জায়গাটাতে আমাদের ভূমিকাটা কী হবে, এটা নিয়ে খুব ভালো করেই সালাউদ্দিন ভাই এখানে একটু বলি যে সেটা হচ্ছে যে আপনারা আসলে কোন বিষয়টাকে অগ্রাধিকার দিবেন সংসদে যাওয়ার পর, কোন বিষয়গুলি জনস্বার্থের কথা যখন আমরা উল্লেখ করছি? আমরা জনস্বার্থকে যদি সার্টিফাই করেন এই মুহূর্তে বাংলাদেশে অনেক কিছুই সরকার প্রায়োরিটি দিচ্ছে। সরকারের সাথে অনেক ক্ষেত্রে জামাত ইসলামী বা বিরোধী দলের সাথে আমরা একমত, কিন্তু একটা বিষয়ে সরকারের যে এখন স্ট্যান্ড, এই জায়গাতে জামাত ইসলামী খুব শক্ত করে সিদ্ধান্ত, আমি পার্লামেন্টারি বডির ডিসিশন মেকিং যে মিটিং, সেই মিটিংয়ে এখনও হয়নি বা আমি অংশগ্রহণ করিনি। আমার জায়গা থেকে এখন পর্যন্ত জামাতের যেই চিন্তার জায়গা থেকে আমি যতটুকু চিন্তা করি, আমার কাছে মনে হচ্ছে জামাত ইসলামী এই জুলাই বিপ্লবকে সফল করার জন্য জুলাই সনদের যে সিদ্ধান্ত ছিল,
সংস্কার কমিশন, এই কমিশন বাস্তবায়নের ব্যাপারে জামাত ইসলামের একটা শক্ত ভূমিকা সেখানে থাকবে, থাকতেই হবে। এটা দেশের মানুষের সার্টিফাইড, দেশের মানুষের 68% মানুষ ভোট দিয়ে তারা বুঝিয়ে দিয়েছে যে এই কাজটা সবার আগে হওয়া দরকার, এবং সবার আগে এই কাজটি হবে বলে ধরে নিয়েই কিন্তু যখন সংসদ সদস্য হিসেবে আমাদেরকে চিঠি দেওয়া হয়েছে, জাহাঙ্গীর ভাই নিশ্চয়ই চিঠি পেয়েছেন সংসদ সদস্য হিসেবে, সেই চিঠিতে স্পষ্ট উল্লেখ ছিল দুটি শপথ আপনাকে নিতে হবে, একটা হলো সংসদ সদস্য হিসেবে, একটা হলো সংস্কার কমিশনের সদস্য হিসেবে। এই চিঠির আলোকে আপনারা দুটি নিয়েছেন। চিঠির আলোকে আমাদের সম্মানিত সরকার দলীয় সংসদ সদস্যরা সেখানে গিয়েছেন, এই চিঠির আলোকে কিন্তু গিয়েছেন, এবং সেই চিঠির আলোকে তাদেরকে 2টা কাগজও দেওয়া হয়েছে শপথের জন্য, 2টা পেপারও দেওয়া হয়েছে, সব কিছু রেডি। এমন একটা অবস্থায় যে 2 ভাইয়ের বিয়ের সকল আয়োজন সম্পন্ন, একজন করলো না আরেকজন করলো, এরকম একটা অবস্থা হয়ে গেছে। এবং যারা আসছে, মানে মেহমান যারা আসছে, এরা 2 পক্ষের সবাই চলে আসছে, খাওয়া দাওয়া হয়েছে সেখানে, কিন্তু আলটিমেটলি বিয়ে একটা হয়েছে, আরেকটা বাকি রয়ে গেছে। এরকম একটা অবস্থা সেখানে তৈরি হয়েছে। এবং বিএনপির অনেক সাংসদ আমাদের সাথে পরিচয়, নানা কারণে তাদের সাথে, তারাও বলতেছে যে এটা কেন হলো, কিভাবে হলো, আগে থেকে তো আমরা এটা জানতাম না, ওইখানে এসে তখন জানানো হয়েছে। এই ইস্যুটাকে আমি মনে করি শপথ দেশের নেওয়ার আগে তো জনগণের সালাউদ্দিন আহমেদ বলেছিলেন যে সংবিধানে না থাকার কারণে শপথ তারা নেওয়ার আগে বলা হয় না, শপথ নিচ্ছেন। আপনি সেটা খেয়াল করছেন কিনা জানি না। সরি, শপথ নেওয়ার হ্যাঁ, পর ঠিক আর কি, শপথ নেওয়ার মুহূর্তে এই কথাটা বলা হয়েছে, যখন অন্যরা, এবং এটাও হয়েছে জানেন, শপথ নেওয়ার আগেই অনেকে ওই ফর্ম পূরণ করে ওইখানে স্বাক্ষর করে ফেলছে। সংস্কার কমিশনের যেই ফর্মটা পূরণ করার কথা, ওইটা করে স্বাক্ষর করে ফেলছে। তখন সালাউদ্দিন আহমেদ বলছে যারা স্বাক্ষর করেছেন তারা এটা জমা দিয়েন না। সিচুয়েশনটা এই জায়গায় গিয়ে দাঁড়িয়েছিল। তো এইটা জামাত ইসলামী মনে করছে যে দেশের মানুষের জন্য এই মুহূর্তে যে সংস্কারগুলো প্রয়োজন, সংস্কারগুলোর চূড়ান্ত বাস্তবায়নের স্বার্থে আগে এই সংস্কার কমিশনটা অ্যাক্টিভলি পার্টিসিপেট করার জন্য সংসদে এই বিলটা আগে পাস হওয়া উচিত। এই বিলের মধ্য দিয়ে তারা যেই সংবিধানের দোহাই দিচ্ছে, সংবিধানকে সামনে নিয়ে আসছে, সংবিধানের এটা প্রয়োজনে সংযুক্ত করে হলে শপথটা আগে হয়ে এইটার যে সিদ্ধান্তগুলো ছিল সেগুলো বাস্তবায়নের কথাটাই হলো জামাত ইসলামী সবার আগে প্রায়োরিটি দিবে, এটা আমার কাছে মনে হচ্ছে। জি, তারপরে সমকালীন আপনি ইস্যুগুলো একটু তো নিশ্চিন্তে থাকবে। জাহির কাছে সেটা হচ্ছে যে সংবিধান সংস্কার পরিষদের কথা বলছে, এখানে সংবিধান সংস্কার পরিষদ গঠনের জটিলতা নিরসনে বিএনপির ভূমিকা আসলে কেমন হবে? না, ভাই যে কথাটা বললো আমি জাস্ট ওনার সাথে যোগ করতে চাই। উনি যথার্থই বলেছে যে দেখেন আমরা ওখানে গিয়ে, আমি তো নিজেও সেখানে শপথ নিয়েছি, আমরা এখানে 2টা কাগজ দেখেছি। এটা ঠিক যে আমরা সংস্কার কমিশন করতে আমরা অস্বীকার করতেছি না, আমরা সংস্কার কমিশন আমরা গিয়েছি, এটা অনেক দিন এটা আলোচনা হয়েছে, কিছু কিছু সংস্কারের ব্যাপারে আমরা সেখানে নোট অফ ডিসেন্ট দিয়েছি। তো স্বাভাবিক কারণে সেই ব্যাপার জামাতও দিয়েছে, সেখানে জামাতরও ছিল। তো আমরা এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা আছে, এবং এগুলো আলোচনা বাইরে না। আমরা যে জায়গাটা সেখানে আমাদেরকে এটা স্পেসিফিক বলা হয়েছে, বা আমরা যেটা জানি যে আমরা যে সংস্কার কমিশনে যেটা সিগনেচার করার কথা সেটা আমরা করিনি, কারণ হলো সেটা আমরা করবো না, সেটা কিন্তু বিএনপি বলেনি। সেটা বলেছে এইটা আগে সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে। কীভাবে? এটা সংসদে আলোচনা হবে, আলোচনা করে আমরা সংবিধানে অন্তর্ভুক্ত করব, তারপরে এটা নিয়ে আমরা কাজ করব, বা তারপরে এটা আমরা শপথ দিব। শপথ নেওয়া যাবে না বা নেবে না, বিএনপি কিন্তু সেই কথা বলেনি। আর বাজে কথা বলেছে বিয়ে শাদির ব্যাপার সেবার, সেগুলা ওনার ভাইয়ের কথা, সে ভাই বলেছে ঠিক আছে, কিন্তু বক্তব্যটা হলো যে আমরা বিয়ে হবে, বিএনপি কিন্তু এটা বিএনপি না, বিয়ে হবে না কেন, না হওয়ার কোনো কারণ, বিএনপি তো কখনো বলেনি যে আমরা এটা মানি না বা এটা আমরা করবো না, সেটা কিন্তু বিএনপি বলেনি। বিএনপি বলছে এটা সাংবিধানিক ধারাবাহিকতার মাধ্যমে আমরা এটা যে নিয়ে আসি সেটা ভালো হবে, এবং যেহেতু সংসদ বসতেছে 12 তারিখে, তারপরে অবশ্যই এগুলো নিয়ে আলোচনা হবে, আলোচনা করে, এবং বিএনপি যে সমস্ত জায়গাগুলো নোট অফ ডিসেন্ট দিয়েছে সেগুলো নিয়ে আলোচনা হবে, আলোচনা হওয়ার পরিপ্রেক্ষিতে পরে আমরা এটাতে অবশ্যই সিদ্ধান্ত নেব, এবং সেই আলোচনাতে তারাও থাকবেন, এটা জামাতে ইসলামও থাকবেন, এই ভাইও থাকবো, আমিও থাকবো। তো স্বাভাবিক কারণে এটা নিয়ে আমার মনে হয় খুব একটা বেশি আলোচনা করার দরকার আছে বলে আমি মনে করি। এটা আমরা সংসদে আলোচনা করে সংসদ যে ডিসিশন নেয় আমরা সেই ডিসিশনে আগামী দিনে এগিয়ে যাব। এবং আমি আবারও বলছি, বিএনপি কিন্তু একবারও বলেনি যে না এটা আমরা করবো না, বা এটা করা যাবে না, বা এটা হবে না, বা আমরা শপথ নিব না। বিএনপি তো একবারও বলেনি। এটা সুন্দরভাবে সালাউদ্দিন ভাই আমাদের ব্রিফ করেছে, আমরা সেটা সবাই ঐক্যমত হয়েছি, আমরা সেখানে সিগনেচার করিনি। এইটুকু হলো ব্যাপার, অবশ্যই আলোচনা হবে। আমি এই প্রশ্নটা আমি আপনাকে করবো, একটা প্রশ্ন রয়েছে, সেটা সালাউদ্দিন ভাই করে নিয়ে আমি যাচ্ছি। সেটা হচ্ছে যে রাষ্ট্রপতিকে অপসারণের বিষয়ে একটি দাবি উঠেছে এনসিপির পক্ষ থেকে, সেখানে জামাত আসলে কি বলছে যে আপনাদের মিত্র এনসিপি, আর যদিও 12 তারিখে রাষ্ট্রপতির ভাষণ ইতিমধ্যে প্রস্তুত। জি জি, ধন্যবাদ আপনাকে। দেখেন, এনসিপি এবং জামাত জোট করেছে, এটা বাস্তব। তবে সব বিষয়ে এনসিপির সাথে জামাত ইসলামের একমত নয়, আবার দ্বিমত নয়। তবে রাষ্ট্রপতির যেই ভূমিকা, রাষ্ট্রপতি হিসেবে তিনি যেই জুলাই আন্দোলন সহ এই ইস্যুগুলোতে যে পার্টিসিপেশন ছিল, বিশেষ করে বিগত সরকারের আমলে তার যে ভূমিকা ছিল, এই বিষয়গুলো নিঃসন্দেহে দেশের মানুষ কোনোভাবেই ভালোভাবে নিবে না।
এই মুহূর্তে নানা কারণে রাষ্ট্রপতিকে অপসারণ করা হয়নি। বাংলাদেশের নির্বাচন স্থিতিশীলতা, সাংবিধানিক সাংবিধানিক সহিষ্ণুতা। সংশোধন শূন্যতা সব মিলে এটাকে জামাত ইসলামী এই জায়গা থেকে মানে এনসিপির এই ইস্যুটাকে জামাত ইসলামীকে ঐকমত পোষণ করে জামাত ইসলামী কোনো বিবৃতিও দেয়নি, জামাত ইসলামী কোনো কথাও বলেনি। সুতরাং এটার সাথে ঐকমতের কথা মনসম্মতি আছে, মনসম্মতির কোনো সুযোগ নাই, মনসম্মতির কোনো থাকুক, সুযোগ নাই। এটা এরকম। রাজনৈতিক দলের জায়গা থেকে কথা বললে ক্লিয়ার কাটি বলতে হবে, সুযোগ নাই। এবং না, ওই যে বললেন কোনো বিবৃতি দেয়নি, কোনো কথা বলেনি। এনসিপি আমি মনে করি তার মতে স্বাধীনতা আছে, তিনি তার কথা বলতে পারবেন। এনসিপি এটা যে রাষ্ট্রপতির বিরুদ্ধে বা রাষ্ট্রপতিকে না রাখার ব্যাপারে তার সঙ্গে কথা সালাউদ্দিন বলা, ভাই, এনসিপির স্বাধীনতা আছে, তাহলে আপনার পরাধীনতা কোথায়? আমি জামাতের? বলছি যে এনসিপি নতুন উপস্থাপন করছে এরকম নয়। এনসিপি পদত্যাগের বিষয়ে মানে রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে কিন্তু এনসিপি অনেক আগে থেকে আন্দোলন করে আসছে, তারা কথা বলে আসছে, বক্তব্য বিবৃতি দিয়েছে, সাংবাদিক সম্মেলন করে আসছে। তো এটা তার নতুন কথা নয়। জামাত ইসলামীর এরকম কোনো ইস্যু ছিল না। জামাত ইসলামী তার জায়গা থেকে যে ইস্যুগুলো তো কথা বলার দরকার খুব ক্লিয়ার কাটি কথা বলে থাকে, খুব স্বাভাবিক জায়গা থেকে। জি, জাহাঙ্গীর ভাই, আমি মনে হয় বিষয়টা ক্লিয়ার, তবে আপনি কি বলেন, বিএনপি আসলে কি বলছে এখন এই মুহূর্তে? রাষ্ট্রপতির অপসারণ আবার যখন দাবি আসছে, তখন আপনার জাতি 12 মার্চ সংসদে অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ প্রস্তুত করেছেন। এটা তো হলো সাংবিধানিক ধারাবাহিকতা। এখন সাংবিধানিক শূন্যতার কারণে আমরা কিন্তু নির্বাচন কমিশনের কাছে আমাদের কিন্তু শপথ নেওয়ার কথা না। আমরা কেন নিয়েছি? আমরা শপথ নিয়েছি যে সাংবিধানিক সেখানে ধারাবাহিকতা না থাকার কারণে কিন্তু আমরা নির্বাচন কমিশনের কাছে আমরা শপথ নিয়েছি। এটা সংবিধানের পার্ট, বাট ধারাবাহিকতা না। তো সো দ্যাট আমার মনে হয় এই রাষ্ট্রপতি নিয়ে আমরা, এটাতে যে সাংবিধানিক প্রতিষ্ঠান, সেই সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করার জন্য উনি আসেন, এবং যদি যে ব্যক্তি থাকেন তার স্বাভাবিক পরবর্তী কার্যক্রমগুলোতে উনি পরিচালনা করবেন যতদিন তিনি থাকেন। এখন এটাতে হয়তো কেউ পছন্দ হতে পারে, না হতে পারে। এনসিপি, আপনি যেটা বললেন, ভাইকে যেটা প্রশ্ন করলেন যে জামাত তো এবারে কথা বলতেছে না, এনসিপি বলতেছে, ঠিক আছে। এখন এনসিপি মাঝখানে কিছুদিন বলেছিল, আবার চুপ হয়ে গেছে, আবার এখন আমরা রাজনৈতিক দল, প্রয়োজনে অপ্রয়োজনে অনেক সময় অনেক রকম কথা বলি, অনেকের পক্ষে থাকি, অনেকের বিপক্ষে থাকি। তা আমাদের কথা হলো যে দেশের সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করার জন্য, সংবিধানকে অ্যাকসেপ্ট করানোর জন্য আমাদের যে কাজগুলো করা দরকার আমরা সেই কাজগুলো করে যাচ্ছি। বিএনপি তার বাইরে না। বিএনপি অবশ্যই যেটা সবার জন্য মঙ্গলকর এবং সংবিধান রক্ষা করার জন্য যেটা করা দরকার বিএনপি সেটাই করবে। জাহাঙ্গীর ভাই, এখানে একটা কথা আছে, এনসিপি যখন দাবি তুলছে যে রাষ্ট্রপতির অপসারণ, এবং রাষ্ট্রপতি যিনি শাহাবুদ্দিন, তিনি আওয়ামী লীগের কি ভূমিকা পালন করেছে ওই সময়টায়, সবাই কিন্তু সেই প্রশ্নটা তুলছে। বিএনপি তাহলে আসলে সংবিধানের দোহাই দিচ্ছে কেন? মানে আপনাদের সাথে তো কম খারাপ কিছু হয়নি। এই রাষ্ট্রপতি দুদকের চেয়ারম্যান ছিলেন, বা সেই জায়গা থেকে বেগম জিয়াও জেল খেটেছেন দুদকের সেই মামলায়, সেই বিষয়গুলো কিন্তু রয়েছে। না, সেটা তো অবশ্যই রয়েছে। আমি কিন্তু বলতেছি না যে রাষ্ট্রপতির ওনার আচরণ নিয়ে আমি কোনো কথা বলতেছি না। আমি কথা বলতেছি যে সাংবিধানিক একটা ধারাবাহিকতা রক্ষা করার জন্য বিএনপি ওনার ব্যাপারে, যেমন এনসিপি যেভাবে কথা বলছে, জামাত একরকমভাবে কথা বলছে, আমরা আরেক রকমভাবে কথা বলছি। জাস্ট এটা সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করার জন্য কোনো ব্যক্তিকে আমরা এখানে সামনে নিয়ে আসতেছি না যে ব্যক্তি এটা করেছে। আমরা এটা সংবিধানকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা দেখছি। জি, সালাউদ্দিন ভাই, আপনি একটু বলবেন যে রেজওয়ানা চৌধুরী, যিনি সাবেক পরিবেশ উপদেষ্টা ছিলেন, তার বক্তব্য নিয়ে বলছেন যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং অভিযোগ আনছে জামাত। এই বক্তব্য নিয়ে আসলে রাজপথে যাওয়ার বিষয় বা আন্দোলনের কথা, বা আপনাদের এই বক্তব্যগুলো কেন আসছে আসলে? ধন্যবাদ আপনাকে। আমি ভাবছিলাম যে এই প্রশ্ন আরো আগেই করবেন আপনি, না, কারণ বাংলাদেশে এখন একটা বেশ আলোচিত প্রশ্ন তৈরি হয়েছে। দেখেন, মানুষ কিন্তু এমন একটা জাত, এমন একটা বস্তু, সে সত্যটাকে একসময় গোপন করতে পারে না, মনের অজান্তে সত্যটা বেরিয়ে আসে। শেখ হাসিনা একটা কথায় আমি বলবো আজকে তার এই গতি হয়েছে, যখন সে বলছে যে রাজাকারের বাচ্চারাই মেধাবী। হ্যাঁ, দেশে মুক্তিযুদ্ধের সন্তান তারা কেউ মেধাবী না, সব রাজাকারের বাচ্চারা মেধাবী। তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফুসে উঠেছিল, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি তার যে একটা বিরূপ ভাব, মনোভাব, ছাত্র সমাজ, তরুণ প্রজন্মের প্রতি তার যে একটা তিক্ত ভাব, এটা কিন্তু সেখানে ফুটে উঠেছে। একটা কথাই বলে দেয় তার ব্যাকগ্রাউন্ডে কি আছে, আসলে সিনারিওটা পুরো সেখানে ফুটে ওঠে। খেয়াল করে দেখেন, রেজওয়ানা সাহেব তিনি আসলে এতদিন কি মেকানিজম করেছেন, কি ইঞ্জিনিয়ারিং করেছেন, এ কথাগুলো তো তিনি আসলে খোলাসা করে বলতে পারছেন না, কিন্তু তার মনের কথাটা হঠাৎ করে বেরিয়ে এসেছে। আমরা কিন্তু বলি নাই যে রেজওয়ানা এই কাজ করেছেন, উনি বলেছেন যে আমরা তাদেরকে মেইনস্ট্রিম হতে দেইনি। তার মানে কি? আমি শেষ করছি, আমি একটু বলি, বলেছেন যে মেইনস্ট্রিম হতে দেইনি, কোনো দলকে বলেননি। আমি একটু বলি, মেইনস্ট্রিম হতে দেইনি এ কথা সে বলেছে। অর্থাৎ মেইনস্ট্রিম করা না করা তার ডিসিশনের ইস্যু ছিল, এবং সেই ইস্যুটাকে সে কার্যকর করেছে বলে সে সন্তুষ্টি অনুভব করছে যে আমরা তাকে মেইনস্ট্রিম হতে দেইনি, কার্যকর করতে দেইনি।
এবং দুঃখজনক হলেও সত্য, আমি আপনাকে রেকর্ড দেখাতে পারবো, দুঃখজনক হলেও সত্য, তখন তিনি তথ্য সম্প্রচার বিভাগের দায়িত্বে ছিলেন। আমি যে আসনের প্রার্থী ছিলাম, সন্ধ্যা 9:30, রাত 9:30টার সময় একটা টেলিভিশনে এবং একটা পত্রিকায় ফলাও করে প্রচারিত হলো আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী রিয়াজুল হান্নান আমার চেয়ে 11,000 ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছে। আমি বলছি বিজয়ী হয়েছে, এবং সেটার স্ক্রিনশট এখন আমার কাছে আছে। আমি আশ্চর্য হয়ে গেলাম, একটা জাতীয় পত্রিকা, একটা জাতীয় টেলিভিশন জি, আমি বুঝতে পেরেছি। কিভাবে আমাদের সময় আমার একেবারে রেকর্ডটাকে শেষ পর্যায়ে আমি জাহাঙ্গীর পুরো ভাইয়ের সাথে পৃষ্ঠাটাকে কথা বলতে চাই। উল্টে দিয়ে আমাকে পরাজিত, তাকে বিজয়ী ঘোষণা এস এম করলো। জাহাঙ্গীর, আপনি একটু বলুন এবং রেজওয়ানার এটা কোথা থেকে ইস্যুতে এসেছে? ফ্রম দি ডিজাইন অফ জি রেজওয়ানা। জি রেজওয়ানার যে বক্তব্যটা, সেটা নিয়ে জামাত যে আসলে উত্তপ্ত হচ্ছে, আসলে রাজপথকে উত্তপ্ত করার চেষ্টা করছে বা বলছে, সেখানে সরকার কিভাবে মোকাবেলা করবে, ছোট করে বলুন, একদম 30 সেকেন্ড আছে। এখানে আসলে কে কিভাবে মোকাবেলা করবে সেটা হলো পরের ব্যাপার। ব্যাপারটা হলো যে উনি কোন প্রেক্ষাপটে বলেছে, কি বলেছে, সেটা হলো ব্যাপার। ইনি কিন্তু এর পরবর্তীতে অনেকগুলো ব্যাখ্যা দিয়েছেন। তারা বলছে উগ্রবাদ বলতে কিন্তু সে নিয়ে আমাদের যে বাংলাদেশ, কোনো দলকে বলেন, হ্যাঁ, কোনো দলকে বলেন, যে বাংলাদেশকে নিয়ে কথা বলছে, এটা উনি কিন্তু ওইটাই প্রমাণ করার উনি চেষ্টা দলকে করেছেন। উনি বলছে বিরোধী দলের কথা বলছে। উনি কিন্তু এটাই প্রমাণ করার চেষ্টা করেছে যে মেইন স্ট্রিমে যাতে কোনো উগ্রবাদ না আসতে পারে বা না আসে, এরকম। আমি যেটা উগ্রবাদ বলতে কিন্তু শুধু আমাদের বাংলাদেশ তা না, উগ্রবাদ বলতে পৃথিবীর পুরা মানে আমাদের সাবকন্টিনেন্টকে বোঝাচ্ছে আর কি। আমার ধারণা সেই রকম আর কি। এখন দেখা যাক সামনে ওনার এই সমস্ত কথাবার্তা হয়তো আরও বেরিয়ে, যদি উনি যেটা বললেন যদি ওরকম কিছু থাকে সে বেরিয়ে আসবে। তবে নির্বাচন নিয়ে যে যাই বলুক, আমরা হয়তো অনেকে মুখরোচক কথাবার্তা এরকম অনেকে শোনা। সেদিন আমি বলছিলাম যে মুখরোচক অনেক কথাবার্তা শোনা যায় যে ওই হয়েছে সে হয়েছে, কিন্তু নির্বাচন যে সুষ্ঠু হয়েছে এক কথা সবাই স্বীকার করে নেয় আর কি। জি, আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবার দেখা হবে একই সময়ে। শুভরাত্রি।